হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে একটা বেশ অন্য রকমের টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। রিসেন্টলি খবরে এসেছে যে ফ্রান্স ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে এবং কেন ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে বা ডিক্লারেশনটা কোথায় হয়েছে এই সবটা নিয়েই আমরা আজকের ভিডিওতে ছোট করে একটু বুঝে নেব। খুব সংক্ষিপ্ত আকারে যদি তোমাদেরকে বোঝাতে হয় যে ফ্রান্সের এই ডিক্লারেশনের কারণটা কি, তাহলে তোমাদেরকে প্রথমেই শুরুতে যেটা বলতে হবে সেটা হচ্ছে কলোনাইজেশন সম্পর্কে, মানে ঔপনিবেশিকতা। ঠিক আছে, তো এই বিষয়টা অবশ্যই আমরা বলবো, কিন্তু তার আগে একটা কথাই বলবো যে ভিডিওটা যদি তোমাদের বেশ ভালো লেগে থাকে এবং ইন্টারেস্টিং এরকম টপিক নিয়ে যদি আরও ভিডিও তোমরা পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল অন করবে, আর লাইক তো অবশ্যই করবে, কমেন্ট করেও তোমাদের মতামত জানাতে পারো। তাহলে চলো বরং কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওটা বরং শুরু করে ফেলি। দেখো, প্রথমেই যেটা আমরা জানবো বা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কলোনাইজেশন কি। যদি ছোট করে মানে একটা সিম্পল ডেফিনেশন যদি আমাদের পেতে হয়, তাহলে আমরা অনায়াসেই কিন্তু এটা বলতে পারি যে দ্য অ্যাক্ট অফ টেকিং কন্ট্রোল অফ অ্যান এরিয়া অর এ কান্ট্রি দ্যাট ইজ নট ইউর ওন, স্পেশালি ইউজিং ফোর্স অ্যান্ড সেন্ডিং পিপল ফ্রম ইউর ওন কান্ট্রি টু লিভ দেয়ার। তাহলে কি বুঝতে পারলাম? অবশ্যই এই কথাটা, এই ডেফিনেশনটা শোনার পরে আমাদের কোন চিত্রটা মনে পড়ছে বলো তো? আমার তো মনে পড়ছে, নিশ্চয়ই তোমাদেরও পড়ছে, ব্রিটিশ ঔপনিবেশিকতা, যেটা আমাদের ভারতবর্ষে এত বছর ধরে, প্রায় 200 বছরের রাজত্ব ব্রিটিশরা আমাদের দেশে করে গেছে, তাই না? কারণ ব্রিটিশরা আমাদের দেশে প্রথমে বাণিজ্য করতেই এসেছিল, কিন্তু তারপরে কি হলো? তারপরে কিন্তু ওরা নিজেদের বল প্রয়োগ করে, নিজেদের অর্থ প্রয়োগ করে কিন্তু এখানে তাদের সৈন্যবাহিনী থেকে শুরু করে সবটাই এখানে মজুত করতে শুরু করলো এবং একে একে এখানে বাস করা থেকে শুরু করে আমাদের দেশের ক্ষমতা হস্তান্তর করে নিল, তাই না? এবং এত বছর ধরে রাজত্ব করে গেল এবং আমরাই আমাদের দেশে একটা দাসে পরিণত হলাম, কৃতদাস বলো, পরিণত হলাম, কারণ সবটাই ব্রিটিশরা নিয়ন্ত্রণ করছে। এরকম কলোনাইজেশন কিন্তু ব্রিটিশদের সারা পৃথিবী জুড়ে নানা জায়গায় ছিল এবং শুধু ব্রিটিশরা নয়, ফ্রান্সের নাম তো বলতেই হয়, কারণ ফ্রান্স ঔপনিবেশিকতাও কিন্তু আমাদের দেশেও ছিল, এরকম কিন্তু পৃথিবী জুড়ে ছিল এবং বলা যায় এখনও আছে। ঠিক আছে, তো এই কলোনাইজেশনের মধ্যে কিন্তু বেসিক একটা ডিফারেন্স রয়েছে ইউকে এবং ফ্রান্সের মধ্যে। ব্রিটিশরা কি করেছিল? ব্রিটিশরা কিন্তু সেই ঔপনিবেশিক দেশগুলো থেকে নিজেদের সুবিধাটা আদায় করে নিতে চেয়েছিল এবং মানুষজনের প্রতি কিন্তু বিশেষ খুব একটা নজর দেয়নি। ঠিক আছে, যেটা এই কলোনিগুলোর ওপর সেরকম ম্যানেজ না থাকাতে কিন্তু ধীরে ধীরে সমস্ত কলোনি ব্রিটিশদের থেকে হাতছাড়া হয়ে যায় এবং বর্তমানে ইউনাইটেড কিংডম বলতে এইটুকু জায়গায় পড়ে রয়েছে। কিন্তু ফ্রান্স একটু চালাক ছিল। ফ্রান্স কি করলো, যে সমস্ত কলোনাইজেশনগুলো ছিল 1812-তে, এই কলোনি মানে বলতে গেলে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু তাদের কলোনি ছিল। কোনো কোনো জায়গায় হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু আজও তাদের কলোনাইজেশন রয়েছে এবং সেগুলো অবশ্য কলোনাইজেশন আকারে নেই, সেটাকে বলা হচ্ছে ওভারসিজ টেরিটরি। ফ্রান্স একটু চালাক। ফ্রান্স কি বললো যে তা তোমাদের স্বাধীনতা কিসের জন্য প্রয়োজন, তার থেকে বরং তোমরা তোমাদের স্বাধীনতা উপভোগ করো, কিন্তু শুধুমাত্র ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্স অ্যাফেয়ার্সটা আমরা তোমাদেরকে সামলে নেব। মানে হচ্ছে ফ্রান্স ডিফেন্স অ্যাফেয়ার্স এবং হচ্ছে যে ফরেন অ্যাফেয়ার্সটা পুরোপুরি নিজেদের অধীনে নিল এবং বাকি বললো যে সমস্ত টেকনোলজি আছে ফ্রান্সের, যে সমস্ত সুযোগ সুবিধা আছে বা তোমাদের জীবনযাত্রা নিজেদের মতো করো, উপভোগ করো, কোনো সমস্যা নেই। এবং পুরোপুরি কলোনিগুলোকে ওভারসিজ টেরিটরিজ বলে নাম দিয়ে দিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আজও অনেক জায়গায় কিন্তু এরকম ওভারসিজ টেরিটরি রয়েছে ফ্রান্সের। বর্তমানে কিন্তু ওভারসিজ টেরিটরিগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে এবং যার ফলাফল স্বরূপ কিন্তু আজকের যে ভিডিওটা আমরা করছি যে ফ্রান্স ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে।
মেনলি যে টেরিটরিটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নিউ ক্যালিডোনিয়া। খুবই ছোট একটা টেরিটরি, প্রায় ৩,৫০০ বছর আগে এটা বলা হয়ে থাকে যে এখানে কিন্তু মানুষ তাদের সভ্যতা আরম্ভ করেছিল এবং এখানে মানুষদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি সমস্ত কিছু ছিল। কিন্তু ১৭৭৪ সালে জেমস কুক একজন ইউরোপিয়ান এই ক্যালিডোনিয়া দেশটিকে আবিষ্কার করে এবং তারপর থেকে কিন্তু এদের জীবনে দুঃখের দিন নেমে আসে, কারণ ইউরোপিয়ানরা ধীরে ধীরে এখানে আসতে শুরু করে এবং এখানকার স্থানীয় মানুষদেরকে কিন্তু কৃতদাস আকারে তারা বেচে দিতে শুরু করে এবং কৃতদাস আকারে তারা যখন বাইরে পাচার হয়ে যাচ্ছে সেটারও বিরোধিতা তারা করতে পারেনি। আর তার থেকে বড় কথা, যখন ফ্রান্সের দখলে চলে আসে তখন ওখানকার মোটামুটি বসতি ৬০,০০০ মতো, কিন্তু এই ফ্রান্সের বাসিন্দারা যখন এখানে এসে বসতি শুরু করে তার ফলে যেটা নিয়ে আসে সাথে সেটা হচ্ছে স্মল পক্সের মতো রোগ, যেটা প্রতিরোধ করার মতো বা ইমিউনিটি পাওয়ার কিন্তু সেখানকার মানুষদের ছিল না, আর যার ফলস্বরূপ সেখানে মানুষ মারা যেতে শুরু করে এবং স্থানীয় মানুষদের সংখ্যা কমতে কমতে প্রায় ২০,০০০-এ গিয়ে ঠেকে। এছাড়াও আরও জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে কলোনাইজেশন, এটা তো বেশি দিন রাখা সম্ভব নয়, তো ফ্রান্সের একটা ভয় জন্মায় এবং ইন্টারন্যাশনাল প্রেশারকে অ্যাভয়েড করবার জন্য ওরা এই সমস্ত কলোনাইজেশনগুলোকে নতুন নাম দেয় ওভারসিজ টেরিটরিজ। এবং কিভাবে সেখানে সুযোগ সুবিধা দেবে মানুষকে বা কি করতে চাইছে, কিভাবে ইন্ডিপেন্ডেন্ট তারা রাখতে চাইছে মানুষদের, সেগুলো তো বলেছি আগে, যদিও কথা আর কাজ কিন্তু সেম নয়। তার একটা পরিচয় তোমরা পাবে। ১৯৪৬ সালে ওভারসিজ টেরিটরিতে পরিণত হয় নিউ ক্যালিডোনিয়া, কিন্তু এখনও পর্যন্ত ১৯৬০ থেকেই ২০২৪ এই পর্যন্ত ফ্রান্স ২১০টা নিউক্লিয়ার টেস্ট করেছে এই নিউ ক্যালিডোনিয়াতে। ভাবা যাচ্ছে, যদি নিউক্লিয়ার টেস্টের দিক থেকে প্রথম তিনটে দেশের নাম আমরা জানতে চাই, তাহলে আমরা প্রথমেই বলবো সেটা হচ্ছে আমেরিকা, তারপরে চায়না, তারপরে আমাদের মনে আসবে হয়তো রাশিয়া। কিন্তু রাশিয়া নয়, চীনের থেকেও কিন্তু ৪ গুণ বেশি নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে ফেলেছে ফ্রান্স, এবং নিউ ক্যালিডোনিয়া বা অন্যান্য যে সমস্ত টেরিটরিগুলো তাদের অধীনে রয়েছে সেখানে এই সমস্ত টেস্টগুলো করেছে। নিউ ক্যালিডোনিয়াতে এত টেস্টের ফলে যেটা হয়েছে যে অতিরিক্ত রেডিয়েশনের ফলে সেখানকার লোকাল যে ইকোসিস্টেম সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বায়োডাইভার্সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, অ্যাকোয়াটিক অ্যানিম্যালরা মারা গেছে প্রচণ্ড পরিমাণে, তাই না? তো এবার আমাদের প্রশ্ন আসতেই পারে বা তোমাদের মনে জাগতেই পারে যে এই ভিডিওটাতে আমরা কি জানতে চাইছি। এই যে নিউ ক্যালিডোনিয়াতে যে বর্তমানে রায়ট চলছে, এই রায়টটা কি শুধুমাত্র ফ্রিডমের জন্য, এই দুরবস্থা থেকে বাঁচার জন্য মানুষরা শুধুমাত্র ফ্রিডম দাবি করছে এবং তার জন্য মানুষ অসন্তোষ প্রকাশ করছে, প্রতিবাদ জানাচ্ছে, এটাই কি রিজন? না, এটা রিজন নয়। ফ্রান্স সরকার কিন্তু প্যানিক করছে যে নিউ ক্যালিডোনিয়া হাতছাড়া হতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে ইলেকটোরাল পাওয়ার, যেটা ফ্রান্স একটা লয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাইছে। আর ফ্রান্স যে লটা এনেছে সেটাখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ যদি কোনো জায়গা থেকে গিয়ে নিউ ক্যালিডোনিয়াতে ১০ বছর বসবাস করে তাহলে সে সেখানকার ভোটিং পাওয়ার পাবে, এবং এই ভোটিং পাওয়ার পাওয়া মানেই তো সেখানকার যে সমস্ত অধিকার রয়েছে বা সেখানে তাদের যে ন্যাচারাল ইনহ্যাবিটেন্টসদের যে কালচার রয়েছে বা তাদের যে নিজস্ব অধিকারটুকু রয়েছে সেখানেও হস্তক্ষেপ করবে অন্য মানুষ, যেটা সেখানকার স্থানীয় মানুষরা একেবারেই চাইছে না, কারণ তারা একে তো কলোনাইজড, তাদের নিজস্ব প্রতিবাদ করার ক্ষমতাটুকুও নেই, বিরোধিতা করবার ক্ষমতাটুকুও নেই। এদিকে যেটুকু তারা ভোটের পাওয়ার তাদের দেওয়া রয়েছে সেখানেও যদি অন্য মানুষ হস্তক্ষেপ করে তাহলে তাদের তো নিজেদের কালচার বাঁচানোটাই মুশকিল হয়ে যাবে। তাই স্থানীয় মানুষ কিন্তু এবার বিরোধিতা করা শুরু করেছে, এবং সবচেয়ে বড় কথা, এখন যে টেকনোলজি রেভলিউশন হয়েছে সেখানে কিন্তু মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি অ্যাওয়ারনেস বেড়েছে মানুষের মধ্যে, এবং তারা দেখতে পাচ্ছে যে তাদের আগের প্রজন্ম কিভাবে কষ্ট করেছে এবং অন্যান্য যে কলোনাইজড এরিয়াগুলো ছিল তারা কিভাবে স্বাধীন হয়েছে। তাই ফ্রান্সেরও যে কলোনাইজড এরিয়াগুলো রয়েছে তারাও কিন্তু সেভাবেই চেষ্টা করছে, এবং তার একটা প্রতিফলন নিউ ক্যালিডোনিয়াতে দেখা যাচ্ছে। বর্তমানে রায়ট শুরু হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আশঙ্কা করা হচ্ছে যে ফ্রান্সের দখলে যে সমস্ত টেরিটরিগুলো রয়েছে
2030 সালের মধ্যে কিন্তু সেগুলো সবই হারাতে চলেছে ফ্রান্স। ফ্রেঞ্চ কলোনাইজেশনের ওপর এই থ্রেট কিন্তু আজকের ভিডিওর টপিক, এবং বুঝতেই পারছো যে কেন ফ্রান্স ডিক্লেয়ার করলো ইমার্জেন্সি। কেমন লাগলো আজকের ভিডিও? যদি মনে হয় যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং এরকম ইন্টারেস্টিং টপিকের ওপর আরও ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নোটিফিকেশন বেলটা কিন্তু অন করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।